হাই, হ্যালো, কেমন আছো সবাই? আবারও চলে এলাম হোয়েন লাইফ গিভস ইউ ট্যাঞ্জারিনসের সেকেন্ড এপিসোড নিয়ে। তোমাদের হয়তো এক পর্ব করে দেখতে বিরক্ত লাগছে, কিন্তু বিশ্বাস করো এটার এক একটা এপিসোড এত বেশি সুন্দর যে আমি এখান থেকে কিছুই আসলে বাদ দিতে পারছি না। আমার মনে হচ্ছে এখান থেকে কিছু বাদ দিলে তোমরা সুন্দর মোমেন্টসগুলো মিস করে ফেলবা। তাই আমি কাটসাট করে 1 ঘন্টায় 4 এপিসোড কাভার না করে একটা করে এপিসোড পুরো কাভার করার ট্রাই করছি। আশা করব একটু ধৈর্য সহকারে এক্সপ্লেনেশনগুলো দেখবা, কথা দিচ্ছি হতাশ হবা না। তো যারা প্রথম এপিসোড এখনও দেখোনি, আই বাটন বা ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। যারা চ্যানেলে নতুন এসেছো জলদি করে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে তোমার মতামত জানিও। তো চলো গল্প শুরু করা যাক। এপিসোড 2 এর শুরুতে আমরা দেখি এসুন দৌড়াচ্ছে আর গুয়ানশিকের দাদি চিৎকার করছে। গুয়ানশিক তার দাদিকে আটকানোর চেষ্টা করছে, তখন তার মা তাকে বলে এসুন তো তোমাকে পছন্দ করে না, আর এটা সে আমাদের মুখের উপর বলেই চলে গেল। এরপরে দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই গুয়ানশিক মাছ আর এসুনের বাজারে ফেলে যাওয়া জুতো নিয়ে হাঁটছে। সে এসুনের কাছে গিয়ে হাত দিয়ে তার পা পরিষ্কার করে জুতোটা পরিয়ে দেয়। এসুন তখন বলে, তোমার দাদিরা তো অহংকার কিসের? আমি গোতাখোরের মেয়ে হইলে তুমিও তো মাছ বিক্রেতার ছেলে, তুমি কোথাকার রাজপুত্র। এরপর তারা হাঁটতে শুরু করে। তখন এসুন আবার বলতে শুরু করে, শুধু সাথে থাকলেই কি ভালোবাসা হয় নাকি? আমি তো ভেবেছিলাম তোমার সাথে বসে আমি তোমার থেকে বিজনেস শিখব। তাছাড়া আমি দ্বীপের কাউকে বিয়ে করব না। আমি সমুদ্রকে ঘৃণা করি, অনেক বেশি ঘৃণা করি। এই সমুদ্র আমার বাবা মাকে খেয়েছে, তাই আমি সিউলে গিয়ে সেখানের কোনো এক ছেলেকে বিয়ে করব। যে একটা সামান্য কবিতা পারে না তাকে তো আমি কোনোদিনই বিয়ে করব না। কি ব্যাপার, তুমি কথা বলছো না কেন? মনে হচ্ছে কোনো কলা গাছের সাথে কথা বলছি। তখন গুয়ানশিক বলে, ঠিক আছে, তাহলে আমার পকেট থেকে হাত বের করো আর সিউলের কোনো ছেলের পকেটে রাখো গিয়ে। কিন্তু এসুন কথাটা শুনেও না শোনার ভান করে হাতটা ওভাবে রেখেই হাঁটতে থাকে। দূর থেকে গুয়ানশিকের মা আর তার দাদি এসব দেখছিল। তখন গুয়ানশিকের দাদি তার মাকে বলে, যা, তুই তোর ছেলে এই মেয়েকেই দিয়ে দে। এই মেয়ের ভেতরে তো তুই কোনো খারাপই দেখতে পাস না। দেখিস একদিন তোর নাকের ডগা দিয়ে মাঝরাতে তোর ছেলেকে নিয়ে এই মেয়ে পালিয়ে যাবে, তোর মতো, যেমনটা তুই আমার ছেলেকে নিয়ে পালিয়েছিলি। অর্থাৎ গুয়ানশিকের বাবা মাও পালিয়ে বিয়ে করেছিল। ও আচ্ছা, তাই তো পোলা এত রোম্যান্টিক। যাই হোক, এরপর গুয়ানশিকের মা বলে, আরে আম্মা আপনি হুদাই প্যারা খাইতেছেন, ওর তো এখন বয়সটাই এমন, এসব করে ওর ভাল লাগতেছে করুক, 2 দিন পর দেখবেন মন ভইরা গেছে, তখন নিজেই ছাইড়া দিব। তখন গুয়ানশিকের দাদি বলে, এই বংশের বেডাগো উপরে আমার বিন্দুমাত্র ভরসা নাই। অন্যদিকে আমরা এসুন আর গুয়ানশিককে দেখি তারা হাঁটতে হাঁটতে সরিষা খেতে চলে এসেছে। তখন এসুন বলে, আজও এত মাছ? হায়, তুমি দয়া না করলে আমার কি হতো? গুয়ানশিক রাগ হয়ে বলে, তোমার কি মনে হয় 10 বছর ধরে শুধু তোমার উপর দয়াই দেখাচ্ছি? 10 বছর ধরে কি শুধু এই জন্যই তোমার আগে পিছে ঘুরতেছি আমি? এসুন বলে, তাহলে তাহলে কি জন্য বলো? গুয়ানশিক চুপ করে থাকে, কিন্তু এসুন তাকে ফোর্স করতে থাকে মনের কথা বলার জন্য। সে বকবক করেই যাচ্ছিল, তখন ঠাস করে গুয়ানশিক তাকে চুমু খেয়ে নেয়। এরপর বলে, এবার বুঝেছ কেন আমি তোমার আগে পিছে ঘুরি? এসুন রাগ, খুশি, অবাক সব এক্সপ্রেশন একসাথে নিয়ে তাকে বলে, এটা আবার মনের কথা বলার কেমন ধরন? এভাবে কেউ বলে? তারপর কথায় কথায় গুয়ানশিক বলে, তোমার ঠোঁট এমন চকচক করে কেন সবসময়? এসুন জানায় সে লিপস্টিক লাগায়, কারণ সে এই চুমুর অপেক্ষা করছে তার 14 বছর বয়স থেকে। হ ভাই, বেডি মানুষ মুখে মুখে বলতাছে যে সে এখানের কাউরে বিয়াই করবে না, অথচ মনে মনে 3-4 বছর যাবৎ চুমুর অপেক্ষায় আছে। কিচ্ছু বলার নাই। যাই হোক, এরপর গুয়ানশিক আবার এসুনকে কিস করে, তবে এবার আর ঠাস কইরা ধুমধাম হয় না ব্যাপারটা। সিন শিফট হয়, গল্প চলে আসে 30 বছর সামনে, 1993 সাল। এখানে টিভিতে জেজু আইল্যান্ডের সেই সরিষা ক্ষেতের ক্যানোলা ফ্লাওয়ার ফেস্টিভ্যাল দেখানো হচ্ছিল, আর তা বসে বসে দেখছিল মধ্যবয়সী এসুন। তার এখন একটা মেয়ে এবং একটা ছেলে রয়েছে। তার মেয়ের নাম গামিয়ং। তার মেয়ে তাকে জিজ্ঞেস করে, বাবাই কি তোমার প্রথম ভালোবাসা ছিল? এসুন বলে, জানি না, আমার মনে নেই। তার মেয়ে আবার তাকে বলে, তাহলে প্রথম কিস সেটা কার সাথে ছিল? তখন এসুনের ছেলে চিৎকার করে তার বোনকে বলে ওঠে, বেশরম, বেদ্যব, বেত্তমিজ, মাকে এমন প্রশ্ন কোনো বাচ্চা করে? এসুন তার ছেলেকে বলে, চুপ করো। এসুন আনমনে বলতে থাকে, সর্ষে ফুলের ঘ্রাণ অনেক তীব্র হয়, এর ঘ্রাণে আলাদাই একটা নেশা থাকে।
এর মধ্যে ঘরে আসে একটি মেয়ে এবং একজন মধ্যবয়স্ক লোক। এখানে আমাদেরকে লোকটার চেহারা দেখানো হয় না। এরপর এসুন সবার জন্য খাবার বানাতে যায় আর মনে মনে বলে, যদি জানতাম আমার জীবনটা এমন বদ্ধ ঘরে আটকে যাবে, তাহলে পুরনো সেই সময়গুলো মন খুলে উপভোগ করতাম। এখানে দৃশ্য আবারও অতীতে চলে আসে। এসুন গোয়ানসিককে বলে, যাই হয়েছে না কেন আমি কিন্তু তোমাকে বিয়ে করব না। কিন্তু দেখা যায় এসুন বাসায় এসে নাচছিল, গান গাচ্ছিল। সে অনেক খুশি ছিল। সে গান গাইতে গাইতে তার ছোট বোনকে খুঁজতে থাকে। এরপর সে ঘরে গিয়ে আলমারির পর্দা সরাতেই চোখ বড় বড় করে তাকিয়ে শক্ত হয়ে যায়। আমরা বুঝতে পারি তার খুশি আবারও দুঃখে পরিণত হতে যাচ্ছে। সেখানে আসলে সে তার সৎ বাবাকে তার নতুন বউয়ের সাথে দেখে। সে আজই নতুন বিয়ে করে এনেছে। এরপর রাতে সে তার সৎ বাবা এবং সৎ মাকে কথা বলতে শোনে। তার সৎ মা বলে, আমি কেন তোমার মরা বউয়ের মেয়ের খেয়াল রাখবো? আমি কেন ওই মেয়েকে ভয় করে লুকিয়ে থাকবো? ওই ঘরের মালিক নাকি? ওকে বাসা থেকে বের করে দাও। এসব শুনে এসুন তার দাদির কাছে চলে আসে। তবে তার চাচা ভরণপোষণ চালাতে পারবে না বলে জানিয়ে দেয়। উল্টো বলে এসুন যেন ফ্যাক্টরিতে গিয়ে কাজ করে। এসব বলে তিনি এসুনকে তাড়িয়ে দিতে চায়। তখন এসুনের দাদি জিজ্ঞেস করে, তুমি কি আসলেই কলেজে যেতে চাও? এটা শুনে এসুনের চাচা অনেক রেগে যায় আর বলে, মা, এখন বলো না যে ওরে দেওয়ার জন্য তুমি আলাদা করে টাকা রেখেছ। পরদিন এসুন তার বাবার বাড়িতে গিয়ে দেখে নতুন সৎমা তার মায়ের টাঙানো ছবিটা নামিয়ে রেখেছে। মহিলাটি তাদের সবাইকে আইসক্রিম কিনে দিয়েছে, তাই কেউ কিছু বলেনি। এসব দেখে এসুন প্রচণ্ড রেগে যায় আর তার ছোট ভাই বোনদের বলে, মায়ের ছবি যখন বাইরে ফেলে দিল তখন তোমরা কোথায় ছিলে? একটা আইসক্রিমের জন্য নিজেকে বিক্রি করে দিলে। এরপর সে তার বাবাকে বলে, তাহলে আমার টাকা দাও, আমি চলে যাই। তুমি বলেছিলে আমি এ বাসায় থাকলে, কাজ করলে, ভাই বোনের খেয়াল রাখলে আমাকে কলেজে ভর্তি করে দেবে। আমাকে কলেজে ভর্তি করে দাও। তখন তার সৎমা এসে বলে, তোমার বাবা টাকা পাবে কোথায়? সে তোমাকে সব মিথ্যা বলেছে। সে তো আমার টাকা নিয়ে দিতে পারেনি বলেই আমাকে বিয়ে করেছে। তুমি যাও এখান থেকে, নিজের রাস্তা নিজেই দেখো। এই লোক তোমাকে বেকুব বানাইছে। এসুন হতাশ হয়ে তার চাচার বাসায় চলে আসে। তার চাচা তাকে একটি নিউজ পেপারের কাটিং দেখিয়ে বলে, যাও বুসানে গিয়ে ফ্যাক্টরিতে কাজ করো আর যা টাকা পাবে তার অর্ধেক আমাদের পাঠিয়ে দিও। এসুন কাজ করতে মানা করে দেয়। তখন তার চাচা বলে যে, তাহলে কি এখানে বসে বসে খাওয়াবো নাকি তোমাকে? এসুন তখন বলে, আমি সুইসাইড করতাম, কিন্তু আমি এমন করলে আমার মা কষ্ট পাবে। পরের দৃশ্যে দেখতে পাই এসুন কান্না করতে করতে গোয়ানশিকের কাছে চলে যায় আর তাকে বলে, তোমার বাড়িতে কয়টা রুম আছে? তুমি কি আমার জন্য তোমার দাদির বিরুদ্ধে যেতে পারবে? এরপর সে গোয়ানশিকের উত্তরের অপেক্ষা না করেই বলে, পারবে না, তাই না? গোয়ানশিক তখন বলে, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? কেউ কিছু বলেছে? এসুন কাঁদতে কাঁদতে বলে, চাচা বলেছে আমাকে বুসানে গিয়ে ফ্যাক্টরিতে কাজ করতে। দাদি ঝোপড়িতে থাকে। সৎ বাবার ঘরে ওই মহিলা এসে আমার ভাই বোনদের কুলফি দিয়ে কিনে নিয়েছে। আমার আর কোনো ঘর নেই থাকার, শুধু তুমিই আছো যে আমার কথা ভাবে। গোয়ানশিক এসুনকে তখন একটি কবিতা পড়ে শোনায়। মনে আছে এসুন সরিষা খেতে গোয়ানশিককে বলেছিল, তুমি তো কবিতাই জানো না, আমি তোমাকে বিয়ে করব না। সেজন্য গোয়ানশিক এসুনের জন্য কবিতাটা লিখেছিল। এসুন তখন বলে, শুধু একটা কবিতা লিখে কি হবে? আমি তো আর কলেজে যেতে পারবো না। আর আমার পোয়েট হওয়ার স্বপ্নের কি হবে? গোয়ানশিক তখন বলে, আমি তো তোমার সব স্বপ্ন পূরণ করতে পারবো না, কিন্তু আমি তোমাকে সুখী রাখার চেষ্টা করব, কাঁদতে দিব না কখনো। তখন এসুন বলে, একটু মিথ্যা করে হলেও তো বলতে পারতে, মিথ্যা আশা ভরসা দিলেও তো একটু মনে শান্তি পেতাম। গোয়ানশিক এসুনকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমি কি করব বলো, আমি তো মিথ্যা বলতে পারি না। এর পরের সিনে আমরা দেখি এসুন তার সৎ মায়ের ড্রেস আর গহনা পরে বের হয়। বের হওয়ার সময় তার ভাই বোনের দিকে তাকায় আর মনে মনে বলে, আমার যা কিছুর উপরে হক আছে আমি সব নিয়েই যাব। এখানে আমরা বুঝতে পারি তার সৎ ভাই বোন তাকে সাপোর্ট করছিল। আর অন্যদিকে গোয়ানশিক তার দাদির সব জুয়েলারি নিয়ে বের হয়। তারপর তারা একসাথে এক জায়গায় যায়। তখন এসুন বলে, তুমি ভেবেচিন্তে এসেছো তো? তোমার দাদি যখন জানতে পারবে তখন তো আমাকে পুলিশে দিয়ে দেবে। আমরা যদি একবার এখান থেকে চলে যাই আর কোনোদিন কিন্তু এখানে ফিরতে পারবো না। ভয় লাগলে এখনো সময় আছে, বাড়ি ফিরে যাও। তখন গোয়ানশিক বলে, 19 বছরে আজ পর্যন্ত আমি কোনোদিন এত খুশি হইনি। এর পরের সিনে আমরা এসুন এবং গোয়ানশিককে জাহাজের উপরে দেখি। তখন ক্যাপ্টেন এসে তাদের বলে, তোমরা কি অ্যাডাল্ট? নিজেদের আইডি কার্ড দেখাও। সে আরও বলে, আইডি কার্ড না দেখালে আমরা ধরে নিব তোমরা নর্থ কোরিয়ান জাসুস। গোয়ানশিক ভয়ে ভয়ে একটা রিং তাকে ঘুষ দেওয়ার জন্য বের করতে যাচ্ছিল।
তখন এসুন তার হাত ধরে বসে আর বলে, তো কি করবেন, আমাদের পানিতে ফেলে দেবেন? তখন ক্যাপ্টেন বলে, এত সাহস কিভাবে হয় তোমার, অনেক বড় লোক তুমি, তোমার বাপ কি অনেক বড় লিডার? এসুন তখন বলে, আমরা হাজব্যান্ড ওয়াইফ, যদি আমরা অ্যাডাল্ট না হতাম তাহলে কি আমাদের বিয়ে হতো? এটা বলে সে গোয়ানশিকের হাত ধরে সেখান থেকে নিয়ে যায়। এরপর তারা বুসানে চলে আসে। সেখানে গিয়ে তারা যে জুয়েলারি এনেছিল সেটা বিক্রি করতে যায়, কিন্তু সেখানের মহিলার সন্দেহ হয়ে যায় তাদের উপরে। সে তাদের আইডি কার্ড চায়। তারা বলে যে আমরা আইডি কার্ড বাসায় রেখে এসেছি। তখন মহিলাটি বলে, হ্যাঁ সবাই এটাই বলে, তোমরা এগুলো চুরি করে এনেছো তাই না? এসুন বলে, না এগুলো ওর দাদির। আর গোয়ানশিক তখন বলে, আমরা বাসা থেকে পালিয়ে এসেছি। এরপর আমরা দেখতে পাই তারা একটা হোটেলে যায় আর সেখানে গিয়ে বলে, আমাদের মানি ব্যাগ আর আইডি চুরি হয়ে গেছে, তুমি এই রিংটা নাও আর তার বদলে আমাদের এক রাত থাকতে দাও। তখন লোকটি তাদের সেখানে থাকতে না দিতে চাইলেও তার ওয়াইফ এসে খুবই সুন্দরভাবে তাদের সাথে কথা বলে। সে বলে যে তোমাদের দেখেই মনে হচ্ছে নতুন বিয়ে করেছো, আজ রাত তোমরা এখানে থেকে যাও। এরপর তাদেরকে একটি রুমের চাবি দেওয়া হয়। গোয়ানশিক অবাক হয়ে লেডিটাকে জিজ্ঞেস করে, আপনি কি আমাদের সত্যি ফ্রি থাকতে দিচ্ছেন? তখন ওই মহিলাটি বলে, হ্যাঁ, আমাদের বুসানের মানুষের মন অনেক বড়। এরপর রুমে এসে গোয়ানশিক এসুনের জন্য বিছানা ঠিক করে আর বলে, তুমি তোমার বাকি পড়া শেষ করবে আর আমি ফ্যাক্টরিতে কাজ করব। এরপর সে তার নিজের বিছানা গুছাচ্ছিল, তখন এসুন বলে, তুমি কি জানো জেজুর সব থেকে বোকা ছেলে গোয়ানশিককে আমি কেন বিয়ে করতে চাইছি? গোয়ানশিকের উত্তরের অপেক্ষা না করেই সে নিজেই আবারও বলতে শুরু করে, তুমি ধোঁকাবাজ নও, তুমি অনেক সৎ মানুষ, হয়তো আমরা না খেয়ে থাকবো, কিন্তু তুমি কোনোদিন আমার মন ভাঙবে এমন কাজ করবে না। আমরা দেখি এটা শুনে গোয়ানশিক মুচকে হাসে। এসুন আবার বলতে শুরু করে, তুমি আমার জন্য লোহার কুড়ালের মতো, আমাকে কেউ সোনা রূপা দিলেও আমি এই লোহার কুড়াল ছেড়ে তা নিব না। গোয়ানশিক তখন ভাবমূর্তিহীনভাবে বলে, কেউ তোমাকে সোনা রূপার কুড়াল দেবেও না। পরের সিনে আমরা দেখি গোয়ানশিকের মা এসুনের বাসায় গিয়ে তার সৎ মাকে একটা কাগজ দিয়ে বলে, এতে লেখো ও কি কাপড় পরে গিয়েছে, শুনেছি ও তোমার কাপড় পরে গেছে, তাহলে তো তোমার জানার কথা। এসুনের সৎ মা বলে, আমি জানি না, আমি কাপড়ের বিজনেস করি, এখানে কাপড় দিয়ে ভরা, ও কোন কাপড় পরে গেছে আমি জানবো কি করে? গোয়ানশিকের মা ওই রাতেই জেজু আইল্যান্ড থেকে বের হয়ে বুসানে চলে আসে। অন্যদিকে আমরা সকালের সিন দেখি, যেখানে গোয়ানশিক ফ্যান ঠিক করছে, ফ্যানটি ভেঙে গিয়েছে। গতরাতে হোটেল মালিকের ওয়াইফ তাদের অনেকগুলো খাবার দিয়েছিল, বলেছিল খাবারগুলোও ফ্রি, কিন্তু সকালে দেখে দরজার কাছে একটি বিল, সেখানে থাকা খাওয়া সব কিছুর বিল ছিল। গোয়ানশিক সেটা দেখে আকাশ থেকে পড়ে। সে এসুনকে বলে, ওই মহিলা তো বলেছিল সব কিছু ফ্রি। অন্যদিকে তারা তাদের সুটকেস রুমের ভিতরে পাচ্ছিল না। বাইরে গিয়ে রিসিপশনে তারা তাদের সুটকেসের কথা বলে, কিন্তু ওই হোটেলের ওনার এবং তার ওয়াইফ এমন ভাব নেয় যেন এখানে ওরা সুটকেস নিয়ে আসেইনি, আর তাদের ফ্রির কথাও বলা হয়নি, অর্থাৎ এরা ঠকবাজ ছিল। মানুষকে হোটেলে বিনামূল্যে আশ্রয় দেওয়ার কথা বলে সকালে একটি বিল ধরিয়ে দেয় আর তাদের থেকে টাকা পয়সা সব লুটে নিয়ে যায়। ওই মহিলাটা ওদের পুলিশের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় সেখান থেকে। এসুন আর গোয়ানশিক রাস্তায় বসে খুবই মন খারাপ করছিল। এরপর এসুন আর গোয়ানশিক ঠিক করে তারা তাদের সুটকেস খুঁজবে। হোটেলে গিয়ে দেখে সেই মহিলা আবার অন্য একটি মেয়েকে ফাঁসানোর চেষ্টা করছে। এসুন আর গোয়ানশিক লুকিয়ে সেই মেয়েটির কাছে যায় এবং তাকে বলে, রাতে লাইট অফ করো না। এই সব আসলে এদের প্ল্যান। রাতে তুমি ঘুমানোর পর তোমার কাছ থেকে সব জিনিস নিয়ে যাবে আর সকালে একটি বড় বিল ধরিয়ে দেবে। এরপর তারা তাদের জিনিস খুঁজতে যায়, কিন্তু তারা জিনিসগুলো খোঁজার সময় এসুন দেখতে পায় বাচ্চাটার মাথায় তার মাথার ক্লিপ, যেটা গোয়ানশিক ছোটবেলায় পাতাকপির ক্ষেত করার সময় তাকে দিয়েছিল। এসুন তখন মেয়েটির মাথা থেকে সেটি খুলে নিতে যায় আর মেয়েটি সজাগ হয়ে চিৎকার শুরু করে। তার চিৎকারে সেই মালিক এবং মালিকের বউ উঠে যায়। এটা দেখে এসুন আর গোয়ানশিক পালাতে শুরু করে, কিন্তু মহিলাটা এসুনকে ধরে ফেলে। এটা দেখে গোয়ানশিক রেগে যায় আর উড়ে গিয়ে হোটেল মালিককে একটা ঘুষি মারে। আর এই ঘুষি দিয়েই শেষ হয়ে যায় এপিসোড 2। কেমন লাগলো আগের এবং এই এপিসোড কমেন্ট করে জানাতে ভুলো না। শীঘ্রই ফিরবো নতুন এপিসোডের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে অহেতুক আয়োজনের সাথেই থেকো। অহেতুক আয়োজন হয়ে উঠুক তোমার পরিবারের অংশ। খোদা হাফেজ।